হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আজকে তোমাদের আমি ভারতের সংবিধানের 100টা সেরা বাছাই করা জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এটা ডাব্লিউবিপি আর কেপি 2024-এর পরীক্ষাকে টার্গেট করে করা হচ্ছে। আমি তোমাদের প্রত্যেকবারই পরীক্ষার আগে এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে ইম্পর্টেন্ট দিই, যেগুলো থেকে তোমাদের কিন্তু আগের বারের বিভিন্ন পরীক্ষাগুলোতে কমন এসেছে। তো এই প্রশ্নগুলো সবাই অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে, কেননা ভারতের সংবিধানের এই প্রশ্নগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। স্টার্ট করার আগে তোমাদের শুধু একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো, তোমরা ডাব্লিউবিপির ফুল লেন্থ মক টেস্ট পুরো 85 নম্বরের আজকে দিতে পারবে সকাল 9টা থেকে 11টার মধ্যে। এটার জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, ওখানে সব ইনফরমেশন পেয়ে যাবে। আর যদি কেউ পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নাও, সেও 100 নম্বরের টোটাল পরীক্ষা দেওয়ার জন্য আজকে সন্ধ্যা 6টা থেকে 8টা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। প্রথম প্রশ্ন কি দেখবো, দেখো, হাইকোর্টের একজন বিচারপতি তার পদত্যাগপত্র জমা দেন কার কাছে? তো হাইকোর্টের একজন বিচারপতি সবসময় তার পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। ভারতের সংবিধানের 217-1 আর্টিকেলে এটা লেখা আছে, এই আর্টিকেলটার কথা তোমরা একটু মনে রাখবে। নেক্সট, ভারতের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা কোনটা? সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে ভারতের পার্লামেন্ট, অর্থাৎ বাংলাতে আমরা এটাকে বলি সংসদ। 79 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয়। অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট ভারতের বা সংসদ, এটা 3টে জিনিস নিয়ে গঠিত হয়, 1 রাষ্ট্রপতি, 2 রাজ্যসভা আর 3 হচ্ছে লোকসভা। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো দেখো, এটা অ্যাটর্নি জেনারেলকে বলা হয়। ইনি পার্লামেন্টের সদস্য নন, কিন্তু পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায়, যে কোনো কক্ষ বলতে লোকসভা বা রাজ্যসভা, এই দুটো কক্ষ আমাদের পার্লামেন্টে, তো এই দুটো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এটা 76 নম্বর আর্টিকেলে লেখা রয়েছে, মানে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, সেটা তোমার আছে 76 নম্বর আর্টিকেলে। ভালো করে এটা তোমরা মনে রাখবে, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? ভারতের রাষ্ট্রপতি। আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইন আধিকারিক। তিনি সরকারকে আইন বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। আগের দিন 7টার সময় তোমাদের যে ডাব্লিউবিপি জিকে বুস্টার হচ্ছে প্রতিদিন, সেখানে তোমাদের এই ব্যাপারটা আলোচনা করছিলাম, এই ব্যাপারটাই। তোমাদের এখানে প্র্যাকটিস ছাড়াও তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ, অধ্যায় ভিত্তিক, সিলেবাস ভিত্তিক ক্লাস আমাদের কাছে করতে চাও, তোমরা পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাও, এটা তোমাদের কেপি, ডাব্লিউবিপি যে কোনো পুলিশের পরীক্ষার জন্য ইউজফুল হবে। তো এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে 9593430522-তে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট, নিম্নলিখিত কে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে? রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে কে? বিধানসভার সদস্যরা, মানে বিধায়করা। বিধানসভার সদস্যদেরকে বলা হয় বিধায়ক। রাজ্যসভার সদস্যদের এই বিধানসভার সদস্যরাই নির্বাচিত করে। 238 জন টোটাল মেম্বার রাজ্যসভার থাকে, অর্থাৎ রাজ্যসভার 238 জন সদস্য অঙ্গরাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয় ভারতের প্রথম নাগরিক। তারপরে দেখো, লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? অধ্যক্ষ মানে হচ্ছে স্পিকার। সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কার, বা অনেক সময় তোমাদের জি.ভি. মাভালাঙ্কারও বলা হয়। তারপরে দেখো, সুপ্রিম কোর্ট কত ধরনের লেখো বা আদেশপত্র বা রিট জারি করতে পারেন? সুপ্রিম কোর্ট মোট 5 ধরনের আদেশপত্র, রিটস বা লেখো জারি করতে পারে। কোনো ব্যক্তির কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে 32 নম্বর আর্টিকেলের অধীনে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাও মনে রাখবে তোমরা। সাথে সাথে এটাও মনে রাখবে, 32 নম্বর আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য 5টা লেখো বা রিটস জারি করে। আর 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট, মানে কোনো রাজ্যের অঙ্গরাজ্যের হাইকোর্ট
মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করে। 32 নম্বর অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকার, আর মানে কেন্দ্রের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, রাজ্যের ক্ষেত্রে 226 নম্বর আর্টিকেল। খুব ভালো করে এই দুটো মনে রাখবে। নেক্সট, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিষ্পত্তি করা যায় কোন কোর্টে? রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ বাধে, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে দায়ের করা হয় এবং নিষ্পত্তি করা হয়। সংবিধানের 71 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত বিরোধ মীমাংসা করে সুপ্রিম কোর্ট। এটা 71 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে 250। দেখো, এটা সংবিধানের 80 নম্বর আর্টিকেলের অধীনে রয়েছে রাজ্যসভা। রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ এবং রাজ্যসভা সংসদের উচ্চ কক্ষ, আপার হাউস, আর লোয়ার হাউস অথবা আমরা যদি বলি নিম্নকক্ষ, সেক্ষেত্রে কোনটা হবে? লোকসভা। রাজ্যসভার সদস্যদের 1/3 প্রতি 2 বছর ছাড়া ছাড়া 1/3 প্রতি 2 বছর ছাড়া ছাড়া অবসর গ্রহণ করে। আর রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 অনুযায়ী রাজ্যসভার সদস্যদের পদের মেয়াদ 6 বছর। পরের প্রশ্ন, লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? লোকসভায় মোট সদস্য মনোনীত হন, মানে লোকসভায় কোনো সদস্যই মনোনীত হন না। দেখো, আগে দুজন, অ্যাকচুয়ালি এই দুজন আগে আমরা উত্তর করতাম, দুজন সদস্যকে ভারত সরকারের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতেন। কিন্তু 2019-এর যে সংবিধান সংশোধনের 126তম নয়, 2019-এর সাংবিধানিক সংশোধনী বিল দ্বারা ভারতের সংসদ এবং রাজ্য আইনসভাগুলোতে অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়নটা বাতিল করা হয়েছে। যেমন, যিনি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন, রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন কে? রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন। সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবার বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হন। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? এটা খুব আসে তোমাদের পরীক্ষায়। রাজ্যসভার সভাপতি সেই কক্ষের সদস্য হন না। সংবিধানের 64 নম্বর আর্টিকেল অনুযায়ী পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন। 0 আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কি হতে পারে? 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা হতে পারে 1 ঘন্টা। 0 আওয়ার সাধারণত দুপুর 12টা থেকে শুরু হয়। এই সময় সংসদ সদস্যরা যারা থাকে তারা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোনো পাবলিকদের কোনো মানে ইম্পর্টেন্ট কোনো জিনিস খুব জরুরি আলোচনা করার দরকার সেগুলো রয়েছে, এই ধরনের কোনো আলোচনা এই সময় করে থাকে। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব কোথায় উত্থাপন করা যায়? ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব উত্থাপন করা যায় সংসদে। শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই ভারতে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিধানটা রয়েছে। কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না? রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না কোনটা? অর্থ বিল। এটা শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে। 110 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। পাশাপাশি অর্থ বিল শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমতি নিয়েই লোকসভায় পেশ করা যেতে পারে। কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন, এটাও তোমাদের প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমাদের স্পিকার কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তারপরে দেখো, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় সারা দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেন? 352 নম্বর ধারা 352 নম্বর ধারায় রাষ্ট্রপতি সারা দেশে জরুরি অবস্থা জারি করেন যদি রাষ্ট্রপতি এ বিষয়ে নিশ্চিত হন যে ভারতের কোনো অংশ এবং সমস্ত ভারতীয় ভূখণ্ডের সুরক্ষা বহিঃশত্রুর আক্রমণ অথবা যুদ্ধ ও সশস্ত্র বিদ্রোহের কারণে বিপদে রয়েছে, তাহলে তিনি 372 নম্বর এই আর্টিকেল অনুযায়ী জাতীয় জরুরি অবস্থাটা জারি করতে পারেন। নেক্সট, মন্ত্রিসভা তার কাজের জন্য
কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা লোকসভার কাছে মন্ত্রিসভা কিন্তু দায়বদ্ধ থাকে তার কাজের জন্য। সংবিধানের 75-এর 3 নম্বর আর্টিকেল অনুসারে মন্ত্রিসভা যৌথভাবে তার কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট ড্যাশটি সংসদীয় আসন রয়েছে। পশ্চিমবঙ্গে মোট রয়েছে তোমার 16টি সংসদীয় আসন, রাজ্যসভা নির্বাচন ক্ষেত্র। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে তোমার 42, এটাও পাশাপাশি তোমরা মনে রাখবে অবশ্যই। নেক্সট, গণপরিষদ কত সালে তৈরি হয়? গণপরিষদ তৈরি হয়েছিল 1946 সালে। প্রথম অধিবেশন কত তারিখে বসেছিল? 9 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর। এবং কোথায় বসেছিল? দিল্লিতে। এবং সেখানে 211 জন অংশগ্রহণ করেছিলেন। এই 3টে পয়েন্টই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, 3টে পয়েন্টই তোমরা ভালো করে কিন্তু এখান থেকে মনে রাখবে। সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ডাক্তার রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আর ডাক্তার বি.এন. রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তৈরি হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর সুপারিশে। 1946 সালের 13ই ডিসেম্বর প্রকাশিত পণ্ডিত জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশন, এই অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়। এটা 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদে গৃহীত হয়েছিল। নেক্সট, কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না? স্পিকারের সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সংসদকে গ্রেপ্তার করা যায় না। তারপরে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? এটা তোমাদের কিছুদিন আগে সংবিধান সংশোধনীর ক্লাসেও আলোচনা করেছিলাম। 86তম সংবিধান সংশোধন, খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষাতে আছে। এটা 2002 সালে পাস হয়। এটা তার সাথে মনে রাখবে অবশ্যই সালটা। 21 যে আর্টিকেলটা ছিল সেটা মৌলিক, মানে 21 আর্টিকেলটা মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়, যেখানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়। নেক্সট, কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এবং এই 1949-এর 26শে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। তাই 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে? এটা হয় 79 নম্বর তোমার হচ্ছে আর্টিকেল অনুযায়ী। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। আর ভারতের সংবিধানের পার্ট 5-এর চ্যাপ্টার 2-তে ভারতের পার্লামেন্ট এবং আইন বিভাগীয় কাজকর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ দুটো কক্ষ নিয়ে গঠিত। উচ্চ কক্ষ মানে হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ মানে হচ্ছে লোকসভা। আর 79 নম্বর অনুচ্ছেদে এই বলা আছে যে ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে গঠিত। বারবার এটা বলছি তার কারণ এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রাষ্ট্রপতি শাসন বিভাগে থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা কিন্তু তোমার এই আর্টিকেলেই বলা হয়েছে। লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়? লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে 25 বছর বয়স্ক হতে হয়। তারপরে ডাক্তার বি.আর. আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা, মানে হার্ট অ্যান্ড সোল বলে ব্যাখ্যা করেছেন? তো সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার সেইটাকে বি.আর. আম্বেদকর বলেছেন সংবিধানের হৃদয় আর আত্মা। ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষে মানে আপার হাউসের নাম কি? আমাদের এতক্ষণ ধরে আমি বলছিলাম উচ্চ কক্ষ মানে কি? বিধান পরিষদ। এটা রাজ্য আইনসভার কথা বলা হয়েছে। যদি কেন্দ্র আইনসভার কথা বলতো তোমরা কি বলতে? রাজ্যসভা।
রাজ্যসভা হচ্ছে রাজ্যের মানে কেন্দ্রের উচ্চকক্ষ, আর রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। ঠিক একই রকম ভাবে কেন্দ্রের নিম্নকক্ষ হচ্ছে তোমার লোকসভা, আর রাজ্যের ক্ষেত্রে সেটা কি আমাদের বিধানসভা। এই যে দেখো, নিম্নকক্ষ বিধানসভা আর রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? সরি, রাজ্যসভা আর লোকসভার সদস্যদের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপরে কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? মৌলিক কর্তব্যটা যুক্ত করা হয়েছিল 1976 সালে ভারতের সংবিধানে। এই মৌলিক কর্তব্যের ধারণাটি তৎকালীন ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। পার্ট 4-এ ভারতের সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয় এই ব্যাপারটা, এবং পূর্বে আগে 10টা মৌলিক কর্তব্যের কথা ছিল। 2002 সালে তারপর 86তম সংবিধান সংশোধনীতে আরো একটা কর্তব্য যুক্ত হয়ে এখন টোটাল আমাদের 11টা মৌলিক কর্তব্য আছে। যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে, খুব আসে পরীক্ষায় প্রশ্নটা, খুব কমন প্রশ্ন, খুব ইজি, কিন্তু প্রচুর পরীক্ষাতে আছে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এই কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাটাকে। 3 ধরনের তালিকা আমাদের রয়েছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, যেখানে কেন্দ্রের ক্ষমতা বেশি, রাজ্য তালিকা, রাজ্যের ক্ষমতা বেশি, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা, যেখানে কেন্দ্র রাজ্য দুটোরই ক্ষমতা সমান সমান, কনকারেন্ট লিস্ট। নেক্সট, কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে? ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে 368 নম্বর আর্টিকেলে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। এটা সংবিধানের পার্ট 20-তে আছে, এটাও তোমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখবে। তারপরে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন? 280 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন। সংবিধানের 280 নম্বর আর্টিকেলে প্রতি 5 বছর অন্তর অন্তর মানে অর্থ কমিশন গঠন করার কথা কিন্তু বলা হয়েছে। একজন সভাপতি থাকবেন এই অর্থ কমিশনে, আর তার সাথে 4 জন সদস্য থাকবেন, নিয়ে একটা অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ কে করেন? ভারতের রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও তোমাদের পরীক্ষায় আসে। আর অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, এখানে আমি আগেই বলেছি তোমাদের। নেক্সট, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটি কি? ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এখানে প্রথম গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন? নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। পার্ট 15-এ ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে, এটা মনে রাখবে ভালো করে। আর 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে 25শে জানুয়ারি দিনটাকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। ভারতের নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন ডেপুটি নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। তারপরে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয় 356 নম্বর আর্টিকেল অনুযায়ী। রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা থাকে, কি কি? জাতীয় জরুরি অবস্থা, যেটা আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, বা ন্যাশনাল এমার্জেন্সি, এটা 352 নম্বর আর্টিকেলে রয়েছে। রাজ্য ভিত্তিক জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি, যেটা রয়েছে 356 নম্বর আর্টিকেলে, প্রেসিডেন্টস রুল বলি এটাকেই আমরা। আর একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা রয়েছে 360 নম্বর আর্টিকেলে। তারপরে কোন সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়? এটা করা হয় 73তম সংবিধান সংশোধনী আইন, খুব গুরুত্বপূর্ণ একটা সংশোধনী। এটা 1992 সালে পাশ হয়েছিল। আর পার্ট 9-এর 243 থেকে 243 আর্টিকেল এখানে যুক্ত হয়, যেখানে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর পঞ্চায়েত নির্বাচনে এটাও ভালো করে মনে রাখবে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 21 বছর বয়স্ক হতে হয়।
নেক্সট, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনে এটা করা হয়েছে। 21 থেকে কোথায় যাওয়া হয়েছে? 18তে যাওয়া হয়েছে। এটা 1989 সালে মানে এই সংশোধনীটা প্রণীত হয়েছিল। 326 নম্বর আর্টিকেল সংশোধন করে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে 18 বছর করা হয়েছিল। তারপরে কোন রাজ্যের রাজ্যপাল, মানে কোন রাজ্যের রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন? কোন রাজ্যের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করবেন কার কাছে? সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তারপরে লোকসভার অধিবেশনের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? লোকসভার অধিবেশনের জন্য মোট সদস্যের 1/10 বা 1/10 সদস্য উপস্থিতির প্রয়োজন। নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন কে হবেন? প্রধানমন্ত্রী। সংবিধানে ভারতের ভাষাগুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে? ভারতের ভাষাগুলিকে সংবিধানে 8ম তফসিলেতে স্থান দেওয়া হয়েছে। ভারতের কোনো জাতীয় ভাষা নেই, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখবে। আর এই 8ম তফসিলে মোট 22টা ভাষাকে মানে সমান স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানে। রাজ্যের প্রধান আইনি আধিকারিক কে? প্রধান আইনি আধিকারিক একটু আগেই তোমাদেরকে বলেছি, রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে। সংবিধানের 165 নম্বর আর্টিকেলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা কিন্তু বলা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল হলেন অঙ্গরাজ্যের সরকারের প্রধান আইনি আধিকারিক। নেক্সট, গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য আর জনগণের শাসন, এই উক্তিটা কার? এটা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। ভারতের স্বাধীনতা আইন কবে ব্রিটেনে রাজকীয় সম্মতি লাভ করে? ভারতের স্বাধীনতা আইন ব্রিটেনে 1947 সালের 18 জুলাই রাজকীয় সম্মতি লাভ করেছিল। নেক্সট, কে প্রস্তাবনাকে ভারতের রাজনৈতিক রাশিফল হিসাবে উল্লেখ করেছে? ভারতের সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন ভারতের রাজনৈতিক রাশিফল। কে বলেছেন? KM মুন্সি। খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখবে। NRI এর পুরো নাম কি? NRI এর পুরো নাম হচ্ছে তোমার নন রেসিডেন্ট ইন্ডিয়ান। কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে পুরোপুরিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? পুরোপুরিভাবে মানে ফুল ফ্লেজড, পূর্ণাঙ্গ রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা 1975 সালে প্রণীত হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে। 42তম সংশোধনীটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য একটু ডিটেলস তোমরা এখান থেকে দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, প্রণীত হয়েছিল 1976 সালে। এই সংবিধান সংশোধনী আইনটাকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কোন সংবিধান সংশোধনীকে বললে তোমরা বলবে 42তম সংবিধান সংশোধনী। প্রস্তাবনাতে সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এই শব্দগুলোর সাথে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছিল এই 42তম সংবিধান সংশোধন। এছাড়া জাতীয় ঐক্যর সাথে এই সংহতি কথাটাও 42তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছিল প্রস্তাবনাতে। পার্ট 4A অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীতে। তারপরে দেখো, কোন সংবিধান সংশোধনীতে GST বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয়? GST প্রবর্তন করা হয় 101তম সংবিধান সংশোধনীতে। এটা 2017 সালে প্রণীত হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে? তো এটা আর্টিকেল 164 অনুযায়ী করে থাকেন। একজন রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন আর মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। এই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় সেই রাজ্যের হাইকোর্টের বিচারপতি। আর রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করে?
অঙ্গরাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আর অন্যান্য বিচারপতিদের ভারতের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন। 217 1 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অঙ্গরাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে থাকেন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন? এটা আর্টিকেল 143 অনুযায়ী হয়। নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? এর মধ্যে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয় কোনটা? ভূমি রাজস্ব, ল্যান্ড ট্যাক্স। নাগরিকের মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? মৌলিক অধিকারকে কে রক্ষা করবে? যদি নাগরিকের মৌলিক অধিকারে খর্ব হয়, সেটা রক্ষা করে বিচার বিভাগ, মানে আমাদের সুপ্রিম কোর্ট বলতে পারো। নিচের কে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন? রাজ্যসভার চেয়ারম্যান হন, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা। কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা রাজ্যের রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। নেক্সট, ভারতের সংবিধান নিচের কোনটির দ্বারা গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে? 154 নম্বর আর্টিকেল অনুযায়ী। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। 148 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করেন। নেক্সট, অঙ্গরাজ্যের অন্যান্য মন্ত্রীদের কে নিয়োগ করেন? অঙ্গরাজ্যের অন্যান্য মন্ত্রীদের কে নিয়োগ করেন? সেই রাজ্যের রাজ্যপাল। 164 1 নম্বর আর্টিকেল অনুযায়ী অঙ্গরাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন? কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। 75 এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি। 124 2 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়? 50 নম্বর অনুচ্ছেদ। জনকল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে? তো এটা রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে। নির্দেশমূলক নীতির ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয়? যখন রাজ্যপাল সেটাতে স্বাক্ষর করেন। ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্টের রয়েছে চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা ভারতীয় সংবিধানকে। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় এবং মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়। যুগ্ম তালিকা ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের একটু রিপিট হয়েছে, এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটু রিপিট হয়েছে। তারপরে সংবিধানের কোন পার্টে পৌরসভার গঠন আর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে? পৌরসভার গঠন আর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 9A-তে। 1992 সালের 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পার্ট 9A-টা যুক্ত হয়েছিল। পার্ট 9A-টা রয়েছে তোমার 243P থেকে 243ZG, এই আর্টিকেলগুলো রয়েছে পার্ট 9A-তে। এই অংশে মিউনিসিপ্যালিটির গঠন, বিভিন্ন ওয়ার্ড ও কমিটি সমূহের গঠন, আসন সংরক্ষণ, তারপরে কাউন্সিলরদের কার্যকাল, যোগ্যতা, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশটি কি নিয়ে কাজ করে? মানে চতুর্থ অংশে কি রয়েছে? পার্ট 4-এ রয়েছে তোমার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতির ধারণাটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়েছি, বারবার বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। পার্ট 4-এর 36 থেকে 51 নম্বর আর্টিকেলে এটা রয়েছে, নির্দেশমূলক নীতিগুলো।
ভারত কোন রাষ্ট্র থেকে রাজ্যগুলির ইউনিয়ন ধারণাটি গ্রহণ করেছে? এটা কানাডা থেকে গ্রহণ করেছে ভারত। সংবিধানের 1 নম্বর আর্টিকেলে ভারতকে একটা রাজ্য সমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে বর্ণনা করা হয়েছে। ভারতকে রাজ্য সমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেটস কোন আর্টিকেলে বলা হয়েছে সেটা তোমাদের আছে, তো তোমরা বলবে 1 নম্বর আর্টিকেলে। ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গৃহীত হলেও ভারতের ইউনিয়ন থেকে কোনো রাজ্য ভেঙে বেরিয়ে যেতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। নেক্সট, ভারতের সংবিধান অনুসারে নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? এর মধ্যে মৌলিক কর্তব্য নয় সাধারণ নির্বাচনে ভোট দেওয়া। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হচ্ছে তোমার 15। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জন সদস্য নিয়ে গঠিত হয়, আর 15 জন লোকসভা দ্বারা নির্বাচিত এবং 7 জন রাজ্যসভা থেকে নির্বাচিত হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হন লোকসভার বিরোধী দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে একটা হিসাবরক্ষক কমিটি, যে কমিটি সরকার নিয়ম মেনে অর্থ ব্যয় হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখে আর কি সরকারের। কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয়? কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ করা হয় ফেব্রুয়ারি মাসে। ভারতের কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি পেশ করা হয়। 2017 সাল থেকে এই প্রথাটা শুরু হয়েছিল। আগে ফেব্রুয়ারির শেষ দিনে করা হতো, এখন 2017 সাল থেকে 1 ফেব্রুয়ারি করা হচ্ছে। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকুরিতে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে 16 নম্বর আর্টিকেলে। এটা একটা সাম্যের অধিকার। সংবিধানের সাম্যের অধিকার রয়েছে 14 থেকে 18 নম্বর পর্যন্ত। ভারতের সংবিধানের কোথায় সামাজিক ন্যায়ের উদ্দেশ্যাবলী লিপিবদ্ধ করা হয়েছে? প্রস্তাবনাতে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায় সংরক্ষণ করা হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই 3টে ন্যায়ের ধারণা রাশিয়ার বিপ্লব থেকে গৃহীত, রুশ বিপ্লব থেকে গৃহীত হয়েছে। কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসাবে গণ্য হবে না? এটা করা হয়েছে 9 নম্বর ধারায়। ভারতের সংবিধানের পার্ট 2-তে 5 থেকে 11 নম্বর আর্টিকেলে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 11 নম্বর আর্টিকেলে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে? এটা করা হয়েছে 21 নম্বর আর্টিকেলে। এই অধিকারটা নাগরিক বা বিদেশি সবার জন্যই প্রযোজ্য হয়। এই অধিকারটা কখনো বাতিল করা যায় না, এমনকি জাতীয় জরুরি অবস্থার সময়তেও বাতিল করা যায় না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়সে অবসর গ্রহণ করবেন? কত বয়সে অবসর গ্রহণ করেন আর কি? সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। এই সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারপতি, মোট 34 জন বিচারপতি নিয়ে কিন্তু গঠিত হয়। আর এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ আর শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। লোকপালের অর্থ কি? লোকপালের অর্থ হচ্ছে জনগণের তত্ত্বাবধায়ক। শাসন ব্যবস্থায় দুর্নীতি বিষয়ে জনগণের অভিযোগ আর তার সমাধান করার জন্য ভারতে 2013 সালে কেন্দ্রে লোকপাল আর রাজ্যে লোকায়ুক্ত সংস্থারা তৈরি হয়েছিল। ভারতের প্রথম লোকপালের সভাপতি ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। আর ভারতের লোকপালের বর্তমান সভাপতি হচ্ছেন অজয় মানিকরাও খানউইলকার। নেক্সট, ভারতের সংবিধানের কোন তফসিলটি কেন্দ্র আর রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে? 7ম তফসিলটা কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে। নেক্সট, তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয়? আরটিআই। এটা কার্যকর হয়েছিল 2005 সালে। জাতীয় সংবিধানের 19-1 নম্বর আর্টিকেলের অন্তর্গত বাক্য আর মত প্রকাশের স্বাধীনতা অধিকার অনুযায়ী তথ্যের অধিকার আইন বা আরটিআইটা প্রণীত হয়। নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছেন মেয়র। কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হয়? কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে 21 বছর। পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।
ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তাকে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েতটি হলো কোনটা? গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত। এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? একবার সংশোধিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয়েছিল 2015 1 জানুয়ারিতে। রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? রাষ্ট্রপতি সম্পর্কে রাষ্ট্রপতি ভারতীয় সেনার সর্বাধিনায়ক। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স সীমা কত? 35 বছর। রাজ্যপালকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং রাজ্যপাল সংসদের বা রাজ্যের আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারবেন না। রাজ্যপাল কোনো সরকারি লাভজনক পদে থাকতে পারবেন না। রাজ্যপালের রাজ্য আইনসভাকে তলব করার, স্থগিত করার ক্ষমতা রয়েছে। আর রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারে। নেক্সট, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হলো প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। আর্টিকেল 51 এর 1 নম্বরে বলা হচ্ছে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ আর প্রতিষ্ঠান জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতকে সম্মান করা। নেক্সট, সকল নাগরিকদের কথা বলা আর মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন কে? ঠাকুরদাস ভার্গব। কে এম মুন্সি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল। আর স্যার আর্নেস্ট বার্কার প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি বলেছেন স্যার আর্নেস্ট বার্কার। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অসামরিক কর্মকর্তাকে? অসামরিক কর্মকর্তা সর্বোচ্চ হচ্ছেন ক্যাবিনেট সচিব। আর ক্যাবিনেট সচিব হচ্ছেন ভারত সরকারের সর্বোচ্চ ঊর্ধ্বতন এবং শীর্ষ আধিকারিক। ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীদের সুপারিশ প্রদান করেন। আর ক্যাবিনেট সচিব হচ্ছেন ক্যাবিনেট সচিবালয়ের প্রধান, যেটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকে। ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন রাজীব গৌবা। লোকসভার যৌথ অধিবেশনকে আহ্বান করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 18 নম্বর আর্টিকেল কোন অধিকারের নিশ্চয়তা দেয়? সমতার অধিকার। এই পর্যন্ত তোমাদের ছিল এই ক্লাসটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আর হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর জন্য যদি তোমরা এই ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স চাও বা কনস্টিটিউশনের যদি আরো কিছু কোয়েশ্চেন্স করতে চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা সকাল 9টা থেকে 11টা এই টেস্টটা ভালো করে দিতে পারো। সবাইকে বেস্ট অফ লাক। 85 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, আমি ওখানে সব ডিটেলস তোমাদের বলে দেবো। আর 100 নম্বরের টোটালটা তোমরা দিতে পারবে সন্ধ্যা 6টা থেকে 8টা পিএসসি ক্লার্কশিপের জন্য। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।